স্টোরি হল্ট, শুনতে গেলে থামতে হবে। নমস্কার, আপনারা শুনছেন দ্য স্টোরি হল্ট। আজ আপনারা শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেলের গল্প মৃতেরা কথা বলে না। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930, মৃত্যু 4 সেপ্টেম্বর 2012। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল, যিনি নিজের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে অপরাধের তদন্ত করেন। কর্নেলের সাথে থাকেন আরও দুজন, তার সাংবাদিক বন্ধু জয়ন্ত ও প্রাক্তন পুলিশ অফিসার কে হালদার। কর্নেলের প্রথম গল্প প্রকাশ পায় 1970 সালে। আজকের গল্পটি নেওয়া হয়েছে কর্নেল সমগ্র থেকে। আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক। গল্প পাঠ করেছেন দীপাঞ্জন ঘোষ ওরফে আমাদের সবার প্রিয় দীপদা। কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় সায়নদীপ মিত্র। শুরু হচ্ছে দ্য স্টোরি হল্টের আজকের নিবেদন, মৃতেরা কথা বলে না। চন্দ্রনাথ দেববর্মন একটা ব্লু ফিল্মের ক্যাসেট চালিয়ে দিয়ে হুইস্কির গ্লাসে চুমুক দিলেন। প্রিন্টটা ঠিক অরিজিনাল নয়, তবে উজ্জ্বল এবং রঙিন। ছবির শুরুটা এমন স্বাভাবিক আর শালীন যে বোঝা যায় না শেষ অবধি কিছু পাওয়া যাবে। এটা সেতুর দৃশ্য, পেছনে পাহাড়ি জঙ্গল। সেতুর ওপর পেছনে ফিরে কেউ দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে হাত তুলে ঘড়ি দেখছে। বিরক্তিকর। রঙ্গনাথন ভুল করেছে নাকি ইচ্ছে করেই তাকে ঠকিয়েছে? লোকটা ধড়িবাজ, হংকংয়ের কারবারি। মাসে অন্তত 2 বার কলকাতায় আসে। এলেই একটা করে ক্যাসেট দেয় এবং ফেরার সময় চেয়ে নিয়ে যায়। চন্দ্রনাথের বয়স 60 পেরিয়েছে। বেঁটে শক্ত সমর্থ গড়নের মানুষ, মঙ্গলয়েড চেহারা, মাকুন্দ মুখ। যৌবনে পুনঃ প্রেমে ব্যর্থ এবং 2 দফা লিভ টুগেদার করেছেন। এও ব্যর্থতা। তার ব্যক্তিগত ও সহবাসে এমন কিছু থাকতেও পারে যা কোনো নারী সহ্য করতে পারে না, এই তাঁর সিদ্ধান্ত। কিন্তু ক্রমশ রক্তমাংসের নারীর প্রতি তার প্রচণ্ড বিদ্বেষ জন্মে গিয়েছিল। সে কারণে বাকি জীবন একা কাটাতে চেয়েছিলেন। কাটাচ্ছেনও তাই। তবু অভ্যেস। এখনো ছায়ায় কায়ায় উত্তাপ পেতে চান। ডিলাক্স মার্কেটিং রিসার্চ ব্যুরোর মালিক চন্দ্রনাথ। এটা তার নতুন কারবার। এই ব্যুরো কোনো কোম্পানির লেজুর নয়, একেবারে স্বাধীন। কম লোক দিয়ে অনেক বেশি কামানো যায়। ছোট ও মাঝারি কনজিউমার গুডস প্রস্তুতকারীরা তার মক্কেল। কোনো মক্কেলের বাজার পাওয়া পণ্যের চাহিদা হঠাৎ পড়তে শুরু করেছে কেন, উপাদানে গণ্ডগোল ঘটছে এবং কেউ বা কারা এটা ঘটাচ্ছে, ট্রেড ইউনিয়নের কোনো নেতার কারচুপি নাকি শক্ত প্রতিদ্বন্দ্বী বাজারে ঢুকেছে, কিংবা ডিস্ট্রিবিউটরের বদমাইশি, এসব ছাড়াও নতুন কোনো পণ্যের চাহিদার বাজার কেমন ইত্যাদি অসংখ্য তথ্য চন্দ্রনাথের ব্যুরোকে সংগ্রহ করতে হয়। প্রয়োজনে ডিটেকটিভ এজেন্সি সাহায্য নিতে হয়। আজকাল ডিটেকটিভ এজেন্সিরও অভাব নেই। চন্দ্রনাথের সম্পর্ক 3টির সঙ্গে, যাদের নাম দেখে কিছু বোঝা যাবে না: কেয়ার্স, ডিয়ার এসকট এবং ফিনিক্স। একটা বাস এসে থামল সেতুতে। এক তরুণী নামল। চন্দ্রনাথ হুইস্কিতে চুমুক দিয়ে সিগারেট ধরালেন। বাসটা চলে গেলেই দুজনে পরস্পরের হাত ধরল। মার্কিন উচ্চারণ বুঝতে অসুবিধা হয় না চন্দ্রনাথের। বছর 3 আমেরিকায় ছিলেন, অনেক পোড় খেয়েছেন এবং অনেক ঘাটের জল। তরুণ তরুণী কথা বলতে বলতে হাঁটছে। জলের ধারে একটা পার্ক জনহীন নয়, কম বয়সীরা খেলা করছে। বিরক্তিকর। অন্তত একটা চুমু। টেলিফোন বাজল।
ফোন তুলতে গিয়ে দেয়াল ঘড়ির দিকে চোখ গেল। রাত 10:30। সাড়া দিলেন অভ্যেস মতো। মিস্টার দেববর্মন, আপনি কি একা? হ্যাঁ, আপনি কে? আপনাকে আমি চিনি। তাতে কি? এইটা কি যথেষ্ট নয় মিস্টার দেববর্মন? কি চান আপনি? একটু গল্প করতে। না মিস্টার দেববর্মন, এটা জরুরি। কেন? বলে পর্দায় চোখ বুলিয়ে নিলেন চন্দ্রনাথ, কিছু মিস করছেন কিনা। না, তরুণ তরুণী পার্কের শেষ প্রান্ত দিয়ে হেঁটে চলেছে, কখনো ক্লোজ শট, কখনো লং, মৃদু আবহ সঙ্গীত ও পাখির ডাক এবং প্রকৃতি। আচ্ছা মিস্টার দেববর্মন, আপনি এখন কি করছেন? এটা কি কোনো ফাঁদ? না মিস্টার দেববর্মন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। ঠিক আছে, অনেক ফাঁদ আমি দেখেছি। বলুন, কি বলবেন? আপনি আমার প্রশ্নের উত্তর দিন প্লিজ। আমি টিভি দেখছি আর হুইস্কি খাচ্ছি। আপনার কোনো প্রস্তাব আমি গ্রহণ করব না, বুঝলেন? মিস্টার দেববর্মন, আপনার কি কোনো আগ্নেয়াস্ত্র আছে? হ্যাঁ আছে। আপনার দরজা ঠিক মতো লক করা আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন এসব কথা? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? কে আপনি? আপনি উত্তেজিত হবেন না, শান্ত হন প্লিজ, আর হাতের কাছে আগ্নেয়াস্ত্রটা তৈরি রাখুন। তরুণ তরুণী জলের ধারে হাঁটছে, গতি পাহাড়টার দিকে। আছড়ে পড়া জলের শব্দ এবং আবহ সঙ্গীত ক্রমে জোরালো হচ্ছে। চন্দ্রনাথ খাপ্পা হয়ে বললেন, দেখুন, পুলিশ দপ্তরে আমার লোক আছে, এখনই আপনার নাম্বার জেনে নেওয়ার ব্যবস্থা করছি। আর আমার টেলিফোনের টেপ রেকর্ডার ফিট করা আছে, জানেন তো? মিস্টার দেববর্মন, কেউ আপনার দরজায় নক করলেও। হঠাৎ কথা থেমে গেল। চন্দ্রনাথ কয়েকবার উত্তেজিতভাবে হ্যালো হ্যালো করেও আর সাড়া পেলেন না, কোনো শব্দও শোনা গেল না। একটু অপেক্ষা করে ফোন রাখলেন, হুইস্কিতে চুমুক দিয়ে পর্দার দিকে তাকিয়ে দেখলেন দৃষ্টিতে শূন্যতা ছিল। তরুণ তরুণী পাহাড়ি রাস্তার চড়াইয়ে উঠছে, দূরে গাছপালার ভেতরে একটা বাড়ির আভাস। হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে এতক্ষণে চুম্বন। কিন্তু চন্দ্রনাথের মনে অন্য উত্তাপ। উঠে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে .22 ক্যালিবারের খুদে রিভলভারটা বের করলেন। 6টা গুলি ভরে এগিয়ে গেলেন ড্রয়িং রুমের দরজার দিকে, যেটা বাইরে যাওয়ার দরজা এবং চওড়া করিডোর রয়েছে। দরজা ঠিক মতো লক করা আছে। আই হলে দেখলেন আলোকিত করিডোর নির্জন, দুধারে দুটো অ্যাপার্টমেন্ট। বাঁ দিকেরটা এক বাঙালি অধ্যাপক দম্পতির, ডান দিকেরটায় থাকেন এক পার্সি বৃদ্ধা মিসেস খুরশিদ এবং তার অ্যাংলো ইন্ডিয়ান পরিচারিকা। চন্দ্রনাথ বেডরুমে ফিরে এলেন। এখন তরুণ তরুণী বাড়িটাতে ঢুকেছে। খুব পুরনো কাঠের বাড়ি। এবার তাহলে চরম মুহূর্তের দিকে এগোচ্ছে ওরা। না, কাট করে একটা রান্নাঘরের দৃশ্য। এক প্রৌঢ়া আভেনে কিছু রান্না করছেন। বিজ্ঞাপন। এরা এভাবেই সময় নষ্ট করে, অনেক ঘুরিয়ে তবে ঠিক জায়গায় পৌঁছায়। চন্দ্রনাথের এ বয়সে অত ঘোরপ্যাঁচ অসহ্য লাগে। সোজাসুজি সেক্সের পক্ষপাতী তিনি, এবং এসব ব্যাপার পাপ বলে মনে করেন না। শরীর আছে, কাজেই জৈবতার ধর্ম আছে, প্রকৃতির স্বাভাবিক দান। এত ঢাকঢাক গুড়গুড় করার মানে হয় না। অথচ এইসব ক্যাসেট যারা তৈরি করে তারা ঝানু ব্যবসায়ী। সেক্সের সঙ্গেও বিজ্ঞাপন, তেল, সাবান কিংবা রান্নার কড়াই, আর তার সঙ্গেও মিউজিক। অসহ্য। কিন্তু মেয়েটিকে কেন ওভাবে হঠাৎ টেলিফোন করে তাকে ভয় দেখালো? হঠাৎ থেমে গেলই বা কেন? চন্দ্রনাথ উদ্বিগ্নভাবে হুইস্কিতে চুমুক দিলেন। অটোমেটিক রিভলভারটা হাতের কাছেই বিছানায় রেখে দিলেন। তার হাত কাঁপছিল। পুলিশকে জানাবেন কি? তার একটা সুন্দর রাত্রি খুন হয়ে গেল। সেক্সে মন বসবে বলে মনে হচ্ছে না। একটা অনুসন্ধান চলছে মনের ভেতরে। কে বা কারা তাকে খুন করতে চাইবে?
এ ধরনের কারবারে প্রতিপক্ষ অবশ্যই থাকে, তাই বলে সাংঘাতিক কিছু করে ফেলবে? অবিশ্বাস্য। ব্যক্তিগত শত্রুতাও তো তার কারোর সঙ্গে নেই। তরুণটিকে আগে নগ্ন করছে তরুণী। তাকিয়ে থাকতে থাকতে আবার একটা সিগারেট ধরালেন চন্দ্রনাথ, কিন্তু আবার কাঠ এবং পোশাকের বিজ্ঞাপন। সেই সময় টেলিফোন বাজল। চন্দ্রনাথ আস্তে টেলিফোন তুলে সাড়া দিলেন। ইয়া, আপনি তৈরি আছেন তো মিস্টার দেববর্মন? হঠাৎ ফোন ছেড়ে দিয়েছিলেন কেন? আগে আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, আমার হাতে 6 রাউন্ডার অটোমেটিক, কিন্তু আমি জানতে চাই কে বা কারা আমাকে। আপনি নিশ্চয়ই জানেন। না, জানি না, আমি বুঝি না। তাই বুঝি? মুখোমুখি হলে আভাস দিতে পারতাম যেটুকু আমি জানি, কিন্তু ফোনে তা সম্ভব নয়। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আপনি কোথা থেকে কথা বলছেন? কাছাকাছি। আপনি চাইলে আসতে পারেন। আমি জানি আপনি শক্তিমান মানুষ মিস্টার দেববর্মন, কিন্তু তাহলে ছেড়ে দিন, বিরক্ত করবেন না। বেশ, ঠিক আছে ঠিক আছে, আমি ঝুঁকি নিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। আসুন। হ্যাঁ, আরেকটা কথা, আপনি গাড়িতে আসবেন না হেঁটে আসবেন? এত রাত্রে সিকিউরিটি স্টাফ আপনাকে ঢুকতে দেবে না, বলে রাখলাম। উনি আপনি ভাববেন না মিস্টার দেববর্মন, আমি হাউজিং কমপ্লেক্সের মধ্যেই আছি। হ্যাঁ, তাই? বেশ, তো তাহলে আসুন। টেলিফোন রেখে ক্যাসেট বন্ধ করলেন চন্দ্রনাথ। হুইস্কিতে আরো দুটো চুমুক দিয়ে আবার একটা সিগারেট ধরালেন। তারপর ড্রয়িং রুমে গেলেন, হাতে রিভলভার। দরজার আই হলে চোখ রেখে দাঁড়িয়ে রইলেন। তিনি দরদর করে ঘামছিলেন রাত পোশাকের ভেতরে। এটা 3 তলা, অটোমেটিক লিফট আছে, সেটা এখান থেকে দেখা যায় না। বাইরের মুখোমুখি দুটো অ্যাপার্টমেন্টের পর করিডোর বাঁদিকে বেঁকেছে, তারপর আবার বাঁদিকে একটা অ্যাপার্টমেন্ট। সবগুলোই প্রায় 1,500 বর্গফুটের বেশি। শুধু চন্দ্রনাথেরটা 900 বর্গফুট, কার্পেট এরিয়ার হিসেব। এটা 13 নম্বর অ্যাপার্টমেন্ট, আনলাকি 13। প্রতীক্ষা। এই ধরনের প্রতীক্ষা বড় অসহ্য। চন্দ্রনাথ আলোকিত নির্জন করিডোরের দিকে তাকিয়ে আছেন। একটু নেশা হয়েছে। নেশা এবং উত্তেজনা তার দৃষ্টিকে যেন অস্বচ্ছ করে দিচ্ছে ক্রমশ। দরজা খুলে দাঁড়ালেই বা ক্ষতি কি? হাতে আগ্নেয়াস্ত্র তৈরি। লিফটের সামনে 10 নম্বর অ্যাপার্টমেন্টে গড়গড় শব্দে মিস্টার আগরওয়ালের পাজি কুকুরটা গর্জন শুরু করেছে। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে দরজা খুলে বেরোলেন চন্দ্রনাথ দেববর্মন। তিনি চিরকালের দুর্ধর্ষ লড়ুয়া। ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে প্লেন ছাড়ার কথা বিকেল 5:30টায়, কিন্তু সেদিনই বিকেলে প্রধানমন্ত্রী এসেছিলেন জনসভায় ভাষণ দিতে। এয়ারপোর্ট পর্যন্ত সারা পথ পুলিশে ছয়লাভ। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কোনো মাছি গলতে দেয়নি। জেনেথ ফার্মাসিউটিক্যালসের চিফ এক্সিকিউটিভ শান্তশীল দাশগুপ্ত এয়ারপোর্টের দিকে রওনা হয়েই জ্যামে আটকে গিয়েছিল। কোম্পানির লোকাল ব্রাঞ্চের আনকোরা গাড়িতে এয়ার কন্ডিশনিং ছিল অবশ্য, নইলে এই শেষ মার্চেই আবহাওয়া যা তেজি, চামড়া ভাজা ভাজা হয়ে যেত। ড্রাইভার নেমে গিয়ে খবর আনল, অন্তত 3 ঘন্টা আটকে থাকতে হবে। গাড়ি ঘুরিয়ে ফিরে যাওয়া সম্ভব, কিন্তু শান্তশীলকে আজ রাতে কলকাতায় ফিরতেই হবে, কারণ পরের দিন সকালে স্ত্রী মধুমিতাকে নিয়ে শ্বশুরবাড়ি বহরমপুর যেতে হবে। শ্বশুরমশাই অসুস্থ, তাঁকে নিয়ে সেদিনই যেভাবেই হোক কলকাতায় আনতে হবে। নার্সিংহোমে বলা আছে। কর্মব্যস্ত একজন জামাইয়ের পক্ষে এটা একটা উটকো ঝামেলা, কিন্তু উপায় নেই। প্রেম করা বিয়ে। রাত 8:30টায় রাস্তা মুক্ত হলো। প্লেনটাও প্রধানমন্ত্রীর সম্মানে ব্যাঙ্গালোরে অপেক্ষা করছিল। অবশেষে ভুবনেশ্বরে নেবে আবার যখন উড়ল, তখন রাত কাঁটায় 9:30।
দমদমে পৌঁছে শান্তশীল একটু অবাক হয়েছিল। তার মারুতি জিপসিতে মৌ মানে মধুমিতা নেই। ড্রাইভার আকরাম একা এসেছে। সে সালাম দিয়ে সবিনয় জানালো মেম সাহেব আসতে পারেননি, কিসব জরুরি কাজ আছে, এবং সে সন্ধে 6টা থেকে গাড়ি নিয়ে এখানে অপেক্ষা করছে। সানশাইন হাউজিং কমপ্লেক্সের বি মার্কা বাড়ির দোতলায় শান্তশীলের অ্যাপার্টমেন্ট। ওটার মালিক তার কোম্পানি। মৌ দরজা খুলে বলল, এয়ারপোর্টে ফোন করেছি অন্তত 5 বার। কি ব্যাপার? মুখে গাম্ভীর্য। শান্তশীলের অনুমান সেটার কারণ মৌয়ের বাবার অসুখ। ভুবনেশ্বর যাওয়ার দিন থেকেই এই গাম্ভীর্য এবং অন্যমনস্কতা লক্ষ্য করেছে শান্তশীল। এখন সে ভীষণ ক্লান্ত। অল্প কথায় দেশের নেতাদের বিরুদ্ধে কিছু বলার পর সে পোশাক না বদলেই সেলার খুলল। আগে এক চুমুক ব্র্যান্ডি। প্রায় 11টা বাজে। কাল মর্নিংয়ে জানি, আগে একটু সামলে উঠতে দাও। মৌ ঠোঁট কামড়ে ধরে তাকে দেখছিল। কি আবার কিছু খবর এসেছে নাকি? না। তোমাকে কিন্তু বড় উদ্বিগ্ন দেখাচ্ছে মৌ। ও কিছু না, তুমি দেরি করো না, আমি কিচেনে যাচ্ছি। সে চলে গেল। শান্তশীল দ্রুত ব্র্যান্ডি শেষ করে চাঙ্গা বোধ করল। পোশাক বদলে সে বাথরুমে ঢুকল। বাথরুমের দরজা বন্ধ করার প্রশ্ন ওঠে না। এটা ড্রয়িং রুম সংলগ্ন বাথরুম, আর একটা আছে বেডরুম সংলগ্ন। ড্রয়িং রুমে এবং বেডরুমে দুটো টেলিফোন আছে। বেডরুমটার নাম্বার একান্তই প্রাইভেট এবং ডিরেক্টরিতে ছাপা থাকে না। কোম্পানির ব্যাপারে এটা হটলাইন বলা যায়। ড্রয়িং রুমের ফোনটা বেজে উঠতে শুনল শান্তশীল। এত রাতে কার ফোন? বহরমপুর থেকে ট্রাঙ্ক কল নাকি? জ্বালাতন। জৈব কৃত্যের সময় বলেও নয়, প্রেমের দাম বড্ড বেশি আদায় করা হচ্ছে। শান্তশীল ইদানিং মৌ সম্পর্কে এরকম ভাবে। অথচ মৌকে ছেড়ে বাঁচবে না এমন একটা বিশ্বাসও তাকে ছুঁয়ে আছে যেন। মৌকে সে সত্যিই ভালোবাসে এবং মৌ তাকে প্রকৃতই ভালোবাসে। তার নিজের পদ্ধতি অনুসারে সে যাচাই করে নিয়েছে। তবে মৌ অভিনেত্রী ছিল। গ্রুপ থিয়েটার থেকে কমার্শিয়াল থিয়েটার এবং শেষে টেলি সিরিয়ালে চান্স পেয়ে মোটামুটি নাম করেছিল। হিন্দি ফিল্মের অফার এসেছিল। ক্যারিয়ারের সেই বাঁকে 0 আওয়ারের দিকে এগিয়ে যাওয়ার মুহূর্তেই শান্তশীল তাকে আশ্চর্য দক্ষতায় করায়ত্ত করেছিল। কিংবা এটা প্রেমের চোরাবালিতে মৌয়ের আকস্মিক পতন। অবশ্য শান্তশীলের পক্ষ থেকে কোনো বাধা ছিল না। অথচ মৌ তাকে ছেড়ে 1 পা কোথাও বাড়াতে চায়নি বা চায় না। কি অসামান্য সেই উচ্চারণ! বাইরে গেলে আমি নষ্ট হয়ে যাব। না, অভিনয় মনে হয়নি। শান্তশীলের মধ্যে মেল শভিনিজম আছে, যা সে সাবধানে চাপা দিয়ে রাখে, এবং মৌয়ের মধ্যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের মানসিকতা সঞ্জাত আত্মসমর্পণের ঝোঁক আছে। শান্তশীলের তীক্ষ্ণ দৃষ্টি তা লক্ষ্য করেছিল। আসলে শান্তশীলের উত্থান ধাপে ধাপে। অনেক ঘা খেয়ে, অনেক অপমান দাঁত চেপে সহ্য করতে করতে এবং অনেক শ্রম, বুদ্ধি, স্মার্টনেসের পরিণাম তার ক্যারিয়ারিস্ট জীবনের এই অবস্থান। সে নিজেকে মার্কিন ভঙ্গিতে বলে ইয়াপি, ইয়াং আরবান অ্যাম্বিশাস প্রফেশনাল পার্সন। মাত্র 30 বছর বয়সে জেনেথ ওষুধের সংস্থার প্রধান কার্যনির্বাহক পদে বসা ক্যারিয়ারিস্ট মধ্যবিত্ত যুবকের পক্ষে একসময় তো অকল্পনীয় ছিল। এখন এটা হচ্ছে। তরুণ রক্ত শিল্প বাণিজ্য মহলে এখনকার স্লোগান। কিন্তু মৌয়ের উত্থানে আছে পরপর কিছু আকস্মিকতা। সেটা স্বাভাবিক অভিনয় জগতে। হঠাৎ করে কারোর চোখে পড়ে যাওয়ার ব্যাপারটা বেশি কাজ করে। মৌ অভিনয় জগতের প্রভাবশালী কিছু লোকের চোখে পড়ে গিয়েছিল। তারা এখনো কেউ কেউ পিছু ছাড়েনি। কিন্তু শান্তশীলের ঝকমকে এবং দৃঢ় ব্যক্তিত্ব তাদের দমিয়ে দেয়।
টেলিফোনের রিং বন্ধ হয়েছিল। শান্তশীল দাঁত ব্রাশ করতে করতে পর্দার 1 ইঞ্চি ফাঁক করে দেখল মৌ টেলিফোনে কথা বলছে, কণ্ঠস্বর চাপা। তাছাড়া তখনও কমোডে জলের কলকল শব্দ। কিছু বোঝা গেল না। শান্তশীল দাঁত ব্রাশ করে সাবান দিয়ে মুখ ধুয়ে নিল। ভুবনেশ্বরের যে প্রান্তে তার কোম্পানির নতুন কারখানা এবং অফিস, সেখানে প্রচণ্ড ধুলো। লনের ঘাস, বৃক্ষলতাকুঞ্জ ধুলোয় লাল। মার্চের শেষে জোরালো হাওয়া দূরের একটা টিলার গায়ে রাস্তা থেকে ক্রমাগত লাল ধুলো উড়িয়ে নিয়ে আসছিল। ম্যানেজার গোপাল দাস বলেছিলেন সাইট সিলেকশন ঠিক হয়নি। তার বাংলোয় গেলে দেখা যাবে কি শোচনীয় অবস্থা। বোধহয় হোলি শেষ হয়নি। তোয়ালেতে মুখ মুছে ক্রিম ঘষে শান্তশীল বেরিয়ে এলো। ড্রয়িং রুমে মৌ নেই। খেয়াল বসে আরেক চুমুক ব্র্যান্ডি পান করে ধীরে সুস্থে সে কিচেন কাম ডাইনিং রুমে গেল। অবাক হলো, এখানেও মৌ নেই। মৌ? কোনো সাড়া পেল না। টেবিলে থালা সাজানো আছে, জলের গ্লাস খালি, খাদ্যের সুদৃশ্য পাত্রগুলো ঢাকা। শান্তশীল বেডরুমের পর্দা তুলল। মৌ নেই। ষষ্ঠেন্দ্রিয় তাকে সন্দিগ্ধ করল এই মুহূর্তে। এগিয়ে গিয়ে বাথরুমের পর্দা সরালো। দরজা বন্ধ। মৌ? সাড়া না পেয়ে দরজা খুলল। বাথরুমেও মৌ নেই। 1 মিনিট কিংবা তারও বেশি। শান্তশীল ড্রয়িং রুম থেকে আবার ডাইনিংয়ে ঘোর লাগা অবস্থায় ঘুরছিল। তারপর হঠাৎ চোখে পড়ল ডাইনিং টেবিলে এক টুকরো কাগজ রাখা। কাগজটা তখন তার সহজেই চোখে পড়া উচিত ছিল, পড়েনি। কাগজে খুব তাড়াতাড়ি করে লেখা আছে, 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। 5 মিনিট পেরিয়ে গেলে ই ব্লকের 3 তলায় যাবে। ফিরে এসে সব বলবো, আর ফেরা না হলে তোমার মৌ। বাক্যগুলির সঠিক মানে বোঝার আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শান্তশীলের মুখ দিয়ে অশ্লীল একটা কথা বেরিয়ে গেল। অমন কুৎসিত গাল মৌকে সে আড়ালেও দেওয়ার কথা কল্পনা করেনি কোনোদিন। পরমুহূর্তে তা সম্বিত ফিরল। বাক্যগুলির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। একটা অবিশ্বাস্য ঘটনা, দুঃস্বপ্নের মতো। অতর্কিতে মৌয়ের নেপথ্য জীবন হিংস্র দাঁত বের করেছে যেন। আরো একটু পরে সে বুঝল, ফিরে এসে সব বলবো বাক্যটা দ্বিতীয় বাক্য আমি আসছির পর লেখা উচিত ছিল। বেশি তাড়াতাড়ি করতে গিয়ে গন্ডগোলটা ঘটেছে। কিন্তু ফেরা না হলে? শান্তশীল কাগজটা যেমন রাখা ছিল তেমনই রেখে ব্র্যান্ডিতে চুমুক দিল। ইদানিং সিগারেট কমিয়ে দিয়েছে, কিন্তু এ সময় সিগারেট জরুরি। সে ব্র্যান্ডির গ্লাস হাতে নিয়ে ড্রয়িং রুমে এলো। শান্তভাবেই অবস্থার মুখোমুখি হবে স্থির করল। ইজি চেয়ারে বসে সে সিগারেট ধরালো। বুঝতে পারল না মৌ কখন বেরিয়ে গেছে যে তখন থেকে তাকে 5 মিনিট গুনতে হবে। 5, 4, 3, 2, 1 এইভাবে 0 আওয়ারের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ। এতক্ষণ 0 আওয়ার হয়তো পেরিয়েও গেছে। তোমার মৌ কথাটা বুকের ভেতর নখের আঁচড় কাটছে টের পেল সে। এই নাটকীয়তার অর্থ কি? ই ব্লকের 3 তলায় কার কাছে এভাবে ছুটে গেছে মৌ? ওই ব্লকের কোনো বাসিন্দার সঙ্গে আলাপ নেই শান্তশীলের। মাস 3 আগে কোম্পানি তাকে এই অ্যাপার্টমেন্ট দিয়েছে। তার আগে ক্যামাক স্ট্রিটের একটা পুরনো বাড়িতে ছিল। পদোন্নতির পর এখানে। সে সকাল 9টায় বেরিয়ে যায়, ফিরতেও রাত প্রায় 9টা-10টা তো হয়ই। মৌ একা থাকে, তাই শান্তশীল কিছুক্ষণ অন্তর ফোন করে তাকে। বাড়িতে না থাকলে কাজের মেয়ে ললিতা ফোন ধরে জানায় মেম সাহেব মার্কেটিংয়ে গেছেন। ললিতা ভোরে আসে এবং সন্ধ্যায় চলে যায়। মার্কেটিং, ললিতা আর কিছু বলতে পারে না। শান্তশীল
এতদিন তলিয়ে ভাবেনি। এখন তার কাছে স্পষ্ট, ওটা ললিতাকে মুখস্থ করানো একটা শব্দ মাত্র। ঠিক আছে, 5 মিনিট পরে ফিরে এলে চরম বোঝাপড়া হবে, কিন্তু ফেরা না হলে। নড়ে বসল শান্তশীল, ঘড়ি দেখল 11:15। জিরো আবার নিশ্চয়ই পেরিয়ে গেছে, কিন্তু ই ব্লকটা কোন দিকে? সে রাত 11:15 পর ই ব্লকের খোঁজে বেরিয়ে পড়বে না, কখনো না। চুল খামচে ধরে সে বসে রইল। 11:20 সে সিকিউরিটি অফিসে টেলিফোন করল। আমি শান্তশীল দাশগুপ্ত, বি ব্লকের 7 নম্বর অ্যাপার্টমেন্ট থেকে বলছি, ফার্স্ট ফ্লোর। প্লিজ পুট মি টু মিস্টার রণধীর সিংহ, দিস ইজ আর্জেন্ট। সিকিউরিটি অফিসার রণধীর সিং এক্স সার্ভিসম্যান, তার সাড়া এলো। ইয়েস স্যার, বলুন। ই ব্লকের 2nd ফ্লোরে কি কিছু ঘটেছে? খোঁজ নিন তো। জাস্ট এ মিনিট স্যার, আপনি কাইন্ডলি একটু হোল্ড করুন। 1 মিনিট পরে সাড়া এলো। আমাদের লোক গেছে, আপনার নাম্বারটা একটু জানাবেন প্লিজ। শান্তশীল নম্বর বলল, তারপর আড়ষ্ট হাতে ফোন রাখল। আবার একটু ব্র্যান্ডি ঢেলে আনলো গ্লাসে। চুমুক দিয়ে চোখ বুঝল। হ্যাঁ, জীবনে এই ঘা খাওয়াটা সবচেয়ে জোরালো, সবচেয়ে অপমানজনক। এ অপমান সম্পূর্ণ ভিন্ন ধরনের, কারণ একটি মেয়ে তাকে প্রতারিত করেছে এবং বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। কিছুক্ষণ পরে টেলিফোন বাজল। এবার শান্তশীল তাড়াহুড়ো না করে টেলিফোনটা তুলল। মিস্টার দাশগুপ্ত, ব্লক বি অ্যাপার্টমেন্ট 7? হ্যাঁ, বলুন। আমি রণধীর সিং বলছি। ই ব্লকের 1 নম্বর লিফটের মধ্যে এক ভদ্রমহিলার বডি পাওয়া গেছে। তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারা হয়েছে। পুলিশকে জানানো হয়েছে। আই এম সরি মিস্টার দাশগুপ্ত, পুলিশ আসার আগেই আপনার সঙ্গে আমার কথা বলা দরকার। আমি যাচ্ছি, ঠিক আছে? কেন আমার সঙ্গে কথা বলা দরকার কেন মিস্টার সিংহ? অন্যভাবে নেবেন না স্যার, আপনি আমাকে ই ব্লকে খোঁজ নিতে বলেছিলেন। হ্যাঁ, বুঝেছি, আসুন। টেলিফোনে হাত রেখে বসে রইল শান্তশীল। সে ভাবতে চেষ্টা করলো এটা একটা বড় স্ক্যান্ডাল, এবং এই স্ক্যান্ডাল তার কেরিয়ারের কোনো ক্ষতি করবে কিনা। হ্যাঁ, প্রেমের চেয়ে বড় কথা, সে একজন ইয়াপি। কর্নেল নীলাদ্রি সরকার 8টা অবধি ছাদের বাগান পরিচর্যার পর ড্রয়িং রুমে বসে কফি পান করতে করতে খবরের কাগজে চোখ বুলোচ্ছিলেন। সেই সময় ডোরবেল বাজল। একটু পরে তার পরিচারক ষষ্ঠীচরণ একটা নেম কার্ড এনে বলল, এক ভদ্রলোক দেখা করতে এসছেন বাবা মশাই। কার্ডে লেখা আছে এস সোম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, জেনিথ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। ঠিকানাটা চৌরঙ্গি এলাকার। নামকরা ওষুধ সংস্থা। এদের কয়েকটা লাইফ সেভিং ড্রাগ বিখ্যাত। দেশের সর্বত্র বিজ্ঞাপনের বিশাল হোর্ডিং দৃষ্টি আকর্ষণ করে। কর্নেল বললেন, নিয়ে আয়। 30-এর কাছাকাছি বয়স, অমায়িক হাবভাব, সুদর্শন এক যুবক ঢুকে করজোড়ে নমস্কার করল। পরনে কেতাদুরস্ত টাই, স্যুট এবং হাতে ব্রিফকেস। সে সোফায় বসে আস্তে শ্বাস ছাড়ল, তারপর বলল, একটা ব্যক্তিগত ব্যাপারে আপনার কাছে এসেছি, মানে বাধ্য হয়ে এসেছি। কর্নেল তার দিকে তাকিয়েছিলেন। আপনার পুরো নামটা বলুন প্লিজ। শুভ্রাংশু সোম, থাকি লেক গার্ডেন্সে। কদিন থেকেই ভাবছিলাম আপনার কথা, কিন্তু সিদ্ধান্ত নিতে। তারপর নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যে সিদ্ধান্ত নিতে হয়েছে। যাই হোক, বলুন। তার আগে একটা অনুরোধ কর্নেল সরকার, প্লিজ। পুলিশকে আমি এড়িয়ে থাকতে চাই, সেই জন্যই আপনার কাছে আসা। সব শুনলে বুঝতে পারবেন কেন আমি আড়ালে থাকতে চাইছি। বলুন।
গত রাতে সানশাইন হাউজিং কমপ্লেক্সে আমার খুব পরিচিত এক ভদ্রমহিলা খুন হয়েছেন। জায়গাটা কোথায়? ইস্টার্ন বাইপাসের কাছে। 4টে ব্লক নিয়ে হাউজিং কমপ্লেক্স। উচ্চবিত্তরাই থাকেন, বেশিরভাগই বিগ কোম্পানির এক্সিকিউটিভ, ছোট কোম্পানির মালিকরাও। তো যিনি গত রাতে খুন হয়েছেন তিনি আমার কোম্পানিরই নতুন চিফ এক্সিকিউটিভ অফিসারের স্ত্রী। নাম মধুমিতা দাশগুপ্ত। বিয়ের আগে অভিনয় করতেন স্টেজে এবং টিভি ফিল্মেও করতেন আর কি। কিভাবে খুন হলেন ভদ্রমহিলা? ভেরি মিস্টিরিয়াস মার্ডার। মৌ থাকে বি ব্লকে দোতলায়, 7 নম্বর অ্যাপার্টমেন্টে। মৌ? হ্যাঁ, না মানে মধুমিতার ডাক নাম। গত রাতে 11:30টায় নাকি ওর বডি পাওয়া যায় ওই ই ব্লকের 1 নম্বর লিফটের ভেতরে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে, মাথার ডান পাশে গুলি। আশ্চর্য ব্যাপার হচ্ছে নাইট গার্ড বা অ্যাপার্টমেন্টের কেউ নাকি গুলির শব্দ শুনতেই পায়নি। অটোমেটিক লিফট। তার চেয়ে আরো আশ্চর্য, মৌয়ের স্বামী শান্তশীল ঠিক ওই সময় টেলিফোনে সিকিউরিটি অফিসারকে ই ব্লকে কিছু ঘটেছে কিনা খোঁজ নিতে বলেন। সিকিউরিটি লোক গিয়ে মৌয়ের বডি আবিষ্কার করে। তখন লিফট কোন ফ্লোরে ছিল? 2nd ফ্লোরে। 2 নম্বর লিফট তো খারাপ, 1 নম্বরটা চালু ছিল। সিকিউরিটির 2জন গার্ড 1 নম্বর লিফট দিয়ে 2nd ফ্লোরে উঠতে চেয়েছিল। লিফট নামতেই তারা মৌয়ের বডিটা দেখতে পায়। ষষ্ঠীচরণ রীতি অনুসারে কফি আনলো। কফি খান মিস্টার সোম, কফি নার্ভ চাঙ্গা করে। তারপর পুলিশ যায় রাত 12টা নাগাদ। বুঝতেই পারছেন সানশাইনের বাসিন্দারা সিনিক টাইপ, পরস্পর তত মেলামেশা নেই, তো সেই জন্যই। কফি খান। এরপর অদ্ভুত ঘটনা। 2nd ফ্লোরের 13 নম্বর অ্যাপার্টমেন্টের এক ভদ্রলোককে পুলিশ অ্যারেস্ট করেছেন। তার নাম চন্দ্রনাথ দেববর্মন। কি একটা মার্কেটিং রিসার্চ ব্যুরোর মালিক নাকি। তাকে অ্যারেস্ট করলেন কেন? 2টো লিফটই 10 নম্বর অ্যাপার্টমেন্টের সামনে। সেখানে থাকেন একজন ব্যবসায়ী। তার অ্যালসেশিয়ান হঠাৎ নাকি খেপে গিয়ে দরজায় ঝাঁপিয়ে পড়েছিল। কুকুরটা এমন কেন করছে সেটা বোঝার জন্য তিনি দরজার আইহোলে চোখ রাখেন। তিনি চন্দ্রনাথ বাবুকে দেখতে পান প্রথম। ওর হাতে নাকি ফায়ার আর্মস ছিল। চন্দ্রনাথ বাবুকে লিফটের সামনে থেকে দ্রুত চলে আসতে দেখেন। সে ব্যবসায়ীর নাম কি? জানি না। আপনি এই সব ঘটনা জানলেন কিভাবে? আমি তো ওই কোম্পানির চিফ এক্সিকিউটিভ মিস্টার দাশগুপ্তের সঙ্গে আজ 7টায় দেখা করতে গেছিলাম। 7:30টায় তো ওর বাইরে যাওয়ার কথা। আচ্ছা, আমি বরং বিষয়টা খুলেই বলি কেমন? তা আমাকে নর্থ ইস্টার্ন জোনে বদলি করা হয়েছে। এই বদলিটাই ক্যান্সেল করানোর জন্য ওকে অনুরোধ করতে গিয়েছিলাম। হি ইজ এ নাইস অ্যান্ড সিম্প্যাথেটিক পার্সন, হি লাইকস মি। কিন্তু খুব মাথা ঠান্ডা লোকটার, খুব। উনি কি আপনাকে ঘটনার বিবরণ দিয়েছেন? হ্যাঁ, অবশ্য সংক্ষিপ্তভাবে বললেন আর কি। আরো অনেক গোপন ব্যাপার থাকতেই পারে, আমাকে হয়তো যেটা বলার মতো নয়। কর্নেল চুরুট অ্যাশট্রেতে রেখে দাঁড়িয়ে ছাই ঝেড়ে বললেন, কিন্তু আপনি আগেই আমার কাছে আসতে চেয়েছিলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না। গ্রুপ থিয়েটারে অভিনয় করার খুব শখ ছিল আমার। সেই সূত্রেই মৌমের সঙ্গে পরিচয়। খানিকটা হৃদ্যতার সম্পর্ক হয়েছিল, কিন্তু মৌ ছিল হঠকারী টাইপের, একটু স্বার্থপর ছিল। টিভি সিরিয়ালে নাম করার পরে আমাকে এড়িয়ে চলত। শেষে আমারই কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ মিস্টার দাশগুপ্তকে বিয়ে করে বসল। কিন্তু না কর্নেল সরকার, মৌয়ের সূত্রে আমি মিস্টার দাশগুপ্তের কাছে কোনো সুযোগ সুবিধা নিইনি। হ্যাঁ,
ওর সঙ্গে আমার একদম সরাসরি সম্পর্ক ছিল। কর্নেল ঘড়ি দেখে বললেন, প্লিজ মেক ইট ব্রিফ। সরি, গত 2রা মার্চ রবিবার দুপুরে মৌ হঠাৎ আমাকে ফোন করে বলেছিল যে ও নাকি বিরাট একটা ভুল করেছে, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তা আমি কোনো মন্তব্য করলাম না। মৌ তারপর আমাকে অবাক করে বলল, বলছি কোনো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির কন্ট্যাক্ট আছে? ঠিকানা বলতে পারবি? বললাম, কেন? মৌ বলল, আমি আসলে একজন ব্ল্যাকমেলার পাল্লায় পড়েছি। আমি ফোনে সবটা বলতে পারবো না। তারপর লাইনটা কেটে গেল। আমি আবার রিং ব্যাক করলাম, রিং হতে থাকলো, কিন্তু মৌ ফোনটা ধরলো না। পরের ফোনটা পেলাম ওই 22শে মার্চ রাত্রি কটা বাজে, তখন ওই 8টা হবে। মৌ বলল, হ্যালো, ব্ল্যাকমেলার এবার 50,000 টাকা চাইছে। জিজ্ঞেস করলাম, কোথায় থাকে লোকটা? মৌ বলল, লোকটা হংকংয়ে থাকে, কিন্তু প্রায়ই কলকাতা আসে। সানশাইনে ওর একটা বন্ধু আছে, তার কাছেই আসে, আর সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে। আমাকে আগামী 28শে মার্চ রাত 9টায় বন্ধুর অ্যাপার্টমেন্টে গিয়ে টাকাটা পৌঁছে দিতে বলেছে। জিজ্ঞেস করলাম, ব্ল্যাকমেলটা করে কি ব্যাপারে? একটা ভিডিও ক্যাসেট। তারপর লাইন কেটে গেল। আমি আবার আগের মতো রিং করলাম, কিন্তু আর মৌ ধরল না। কর্নেল অভ্যেস মতো তাকে হাত বুলিয়ে বললেন, কিন্তু মৌ গত রাতে খুন হয়ে গেছে বলছেন, তার মানে ব্ল্যাকমেলারের সোনার হাঁস মারা পড়েছে, কাজেই আর ব্ল্যাকমেলের প্রশ্ন থাকছে না। বাট হু কিল্ড মৌ অ্যান্ড হোয়াই? মিস্টার দাশগুপ্ত গতকাল ভুবনেশ্বর ছিলেন, ওর ফ্লাইট দেরি করায় রাত 9:45 নাকি দমদম এয়ারপোর্টে পৌঁছান। সানশাইনে পৌঁছতে প্রায় 8 ঘন্টা লাগার কথা। ওর অ্যালিবাই অবশ্যই স্ট্রং, কিন্তু বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল ওর? হ্যাঁ, তারপর নাকি মৌ এখনই আসছি বলে বেরিয়ে যায়। মিস্টার দাশগুপ্ত আমাকে শুধু এইটুকুই বলেছেন। কর্নেল অ্যাস্ট্রে থেকে আধপোড়া চুরুট হাতে তুলে সযত্নে ধরালেন, বললেন, আপনি আমার কাছে ঠিক কি চাইছেন? কে মারলো মৌকে? কেন মারলো? ব্ল্যাকমেলার নয়, এটুকু বলা যায়, তাই নয় কি কর্নেল সরকার? আমার দৃঢ় বিশ্বাস মিস্টার দাশগুপ্তের অ্যালিবাইয়ে কোনো ফাঁক আছে। পুলিশ তো কিলারকে ধরেছে। আমার মনে হচ্ছে ভুল লোক, কোথাও যেন একটা গন্ডগোল ঘটেছে। ই ব্লকের 10 নম্বরের ব্যবসায়ী লোকটার কথায় পুলিশ ভুল পথে গেছে। আপনি ঠিক লোককে ধরে দিতে পারেন, আমি জানি। কিভাবে জানেন? আমার ঠিকানা কে দিল আপনাকে? মৌয়ের প্রথম ফোন পাওয়ার পরে আমি একটা ডিটেকটিভ এজেন্সির খবর পেয়েছিলাম। ফিনিক্স নাম, লাউডন স্ট্রিটে অফিস। ফিনিক্সের মিনিমাম ফি 10,000। ওদের একজন, ওই প্রণয় মুখার্জি, তিনি ঠাট্টা করে বলেছিলেন বিনা পয়সায় মিস্ট্রি সলভ করেন এক ভদ্রলোক, তার কাছে যান। প্রণয় বলেছিল? সে এখনো গোয়েন্দাগিরি করছে নাকি? আগে হ্যাঁ, তবে ওদের কথাবার্তা শুনে আমার মনে হয়েছে জালিয়াতির ব্যবসা। হ্যাঁ, প্রণয় রিটায়ার্ড পুলিশ অফিসার। প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিগুলোতে রিটায়ার্ড পুলিশ আর এক্স সার্ভিসম্যানদেরই আড্ডা। তবে ওরা সুশ্রী মেয়েদের ট্রেনিং দিয়ে কাজে লাগায়। কর্নেল সরকার, বুঝতেই পারছেন আমার তেমন কিছু সামর্থ্য নেই, স্মল ফ্রাই। অথচ মৌমির এই শোচনীয় মৃত্যু আমাকে প্রচন্ড আঘাত দিয়েছে, প্রচন্ড। কিন্তু তার স্বামী তো বিগ গাই, হ্যাঁ? তাকে সব খুলে বলুন না। শুভ্রাংশুর ঠোঁটের কোণায় বিকৃতি ফুটে উঠল। মিস্টার দাশগুপ্ত নিজেকে ইয়াপ্পি বলেন। ইয়াপ্পি? হ্যাঁ, আমার মনে হয়েছে স্ত্রীর ব্যাপারে তত মাথা ব্যথা নেই তার, খুব নির্লিপ্ত। তাই আমার সন্দেহ জেগেছে
আপনি মৌয়ের মুখে একটা ভিডিও ক্যাসেটের কথা শুনেছিলেন, রাইট? আগে হ্যাঁ, যদিও আমি মৌকে ততটা নিচে দেখার কথা ভাবতে পারছি না, মানে আমার পক্ষে কল্পনা করাটাও অসম্ভব, কিন্তু আমি তার কতটুকুই বা জানতাম। মানি কেরিয়ার এসবের জিনিসের প্রতি তার লোভ ছিলই। আপনি বুঝতে পারছেন কি মিন করছি আমি? ব্লু ফিল্মের ক্যাসেট। এক্স্যাক্টলি। তবে এমনও তো হতে পারে মৌকে ড্রাগের সাহায্যে কর্নেল সরকার, আজকাল এমন সব ড্রাগ বেরিয়েছে যা খাইয়ে দিলে সে জানবে না কি করছে বা তাকে দিয়ে কি করানো হচ্ছে। এ বিষয়ে আমি কিছু পড়াশোনা করেছি। কর্নেল নেম কার্ডটা দিয়ে বললেন, এতে তো আপনার বাড়ির ঠিকানা নেই, পেছনে লিখে দিন আর ফোন নম্বরটাও দিন, দেখা যাক কি করতে পারি। শুভ্রাংশু তার ব্যক্তিগত ঠিকানা লিখে দিয়ে বলল, আমার কাঁধে মোটামুটি একটা বড় ফ্যামিলির বোঝা, তা না হলে। প্রণয় ইজ রাইট মাই ডিয়ার ইয়াং ম্যান, আমি ফি নিই না। আচ্ছা, আপনি এখন আসুন, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। শুভ্রাংশু আড়ষ্টভাবে বেরিয়ে গেল। কর্নেল আবার খবরের কাগজে মন দিলেন। সানশাইন হাউজিং কমপ্লেক্সে কোনো খুন খারাপির ঘটনা আজকের কাগজে নেই। গভীর রাতের ঘটনা, তাছাড়া নামী কোম্পানির প্রধান কার্যনির্বাহী অফিসারের স্ত্রী। স্ক্যান্ডেলের ভয়ে আপাতত চেপে দেওয়ার চেষ্টাও থাকা সম্ভব। 9:10 বাজে। 9:30 বেহালায় গাঙ্গুলি নার্সারিতে পৌঁছানোর কথা। অভয় গাঙ্গুলি অপেক্ষা করবেন কর্নেলের জন্য। কয়েকটা বিদেশি ক্যাকটাস এসেছে নার্সারিতে। উঠে দাঁড়িয়ে আবার বসে পড়লেন নীলাদ্রি সরকার। সানশাইন হাউজিং কমপ্লেক্সের ই ব্লকের 1 নম্বর লিফটের ভেতরে এক যুবতীর মৃতদেহ স্পষ্ট দেখতে পাচ্ছেন। সুন্দরী তো বটেই, টেলিসিরিয়ালে নাম করেছিল, এবং তাকে নিয়ে একটা ব্লু ফিল্ম। টেলিফোনে গাঙ্গুলি মশাইকে জানিয়ে দিলেন কর্নেল জরুরি কারণে আজ আর যেতে পারছেন না, তবে ক্যাকটাইগুলো যেন বেহাত না হয়। কর্নেল স্মৃতি থেকে শুভ্রাংশু সোমের বিবরণ খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করলেন। তার ইন্টারেস্টের কারণ কি নিছক পুরনো প্রেম? মৌকে মন থেকে মুছে দিতে পারেনি। মৌয়ের স্বামী ইয়াপি বলে নাকি নিজেকে। আজকাল কোনো যুবক ইয়াপি নয়। ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু শুভ্রাংশুর প্রকৃত ইন্টারেস্ট কি শুধু রহস্যটা জানা? জেনে কি লাভ? সে মৌয়ের স্বামীকে যেন সন্দেহ করেছে। কিছুক্ষণ পরে কর্নেল টেলিফোনের দিকে হাত বাড়ালেন। ডিসিডিডি অরিজিৎ লাহিড়িকে এখন বাড়িতে পাওয়া যাবে। মৃতেরা কথা বলে না। হঠাৎ এই বাক্যটা মাথায় ভেসে এলো শান্তশীলের। ড্রয়িং রুমের পাশের ঘরে একটা কম্পিউটারের সামনে বসে সে যন্ত্রের মতো কাজ করছিল। অফিসেরই কাজ। আজ এবং আগামীকাল তার অফিস যাওয়ার কথা ছিল না। মৌকে নিয়ে বহরমপুর যেত। আগামীকাল ফিরে আসতো অসুস্থ শ্বশুরমশাইকে নিয়ে। কিন্তু মৌ মরে গেল। এখন 12:30 বাজে। কিছুক্ষণ আগে ম্যানেজিং ডাইরেক্টরকে তার হটলাইনে সংক্ষেপে জানিয়েছে ঘটনাটা। বলেছে আপাতত তার কোনো সাহায্যের দরকার নেই, হলে তা অবশ্যই জানাবে। ভুবনেশ্বরের রিপোর্ট দুপুরের মধ্যেই তৈরি করে ফেলবে। 2টোর মধ্যে কেউ যেন এসে নিয়ে যায়। সেই রিপোর্ট তৈরি করতে করতে অদ্ভুতভাবে লাইনটা মাথায় ভেসে এলো, দ্য ডেড ডু নট স্পিক। কোথায় পড়েছিল মনে পড়ল না। দেওয়ালে পিকাসোর একটা প্রিন্টের দিকে তাকিয়ে রইল শান্তশীল। ছবিটা উইপিং ওম্যান। ভয়ঙ্কর নিষ্ঠুরতা এবং অসহায়তা চোখে বেঁধে। ছবি বোঝে না শান্তশীল, এটা কোম্পানিরই ডেকোরেটরদের সাজিয়ে দেওয়া। এই মুহূর্তে কয়েক রকম রং এবং কালো মোটা রেখা ছাড়া ওই বোধটা ধরা দিল না তার চোখে। মৌ বলতো ছবিটা অসহ্য। সে কি ছবি বুঝতো না?
ফিল্মের ছবি ছাড়া অন্য কোনো ছবিতে মৌয়ের আগ্রহ ছিল না। বেডরুমে সেই পপুলার টেলিসিরিয়ালের কয়েকটা স্টিল কালার প্রিন্ট বাঁধিয়ে রেখেছিল। ড্রয়িং রুমেও বড় করে বাঁধানো আছে একটা, সবই মৌয়ের বিভিন্ন মুডের ফটোগ্রাফ। সেগুলো কিছুক্ষণ আগে নামিয়ে প্যাকেটে বেঁধে একটা আলমারির মাথায় রেখে দিয়েছে শান্তশীল। মৌ হঠাৎ গতরাত থেকে একটা দুঃসহ স্মৃতি হয়ে গেছে তার কাছে, ব্যর্থতার স্মৃতি, কিংবা একটা পতনের ছবি। মৃতেরা কথা বলে না, আবার ভেসে এলো বাক্যটা। কাজের মেয়ে ললিতাকে আজ এবং আগামীকাল দুদিনের ছুটি দেওয়া আছে। ললিতা কোথায় থাকে জানে না শান্তশীল, জানার দরকার মনে করেনি। পরশু ললিতা এলে পুলিশকে জানানোর কথা আছে। পুলিশ তাকে জেরা করবে, কারণ চন্দ্রনাথ দেববর্মনের খুনের কোনো মোটিভ পাওয়া যাচ্ছে না। ই ব্লকের কেউ কোনোদিন মৌকে ওখানে দেখেনি বলেছে, কিন্তু একমাত্র ললিতাই বলতে পারে মৌয়ের গতিবিধির কথা। মৌ মৃত, সে কথা বলবে না, কিন্তু তার হয়ে কথা বলার লোক নিশ্চয়ই আছে। প্রথম লোক ললিতা। শান্তশীল আবার কম্পিউটারে মন দিতে গিয়ে বুঝল তার হাত ঠিকমতো কাজ করছে না। এ ঘরে সে সিগারেট খায় না। উঠে ড্রয়িং রুমে গেল, একটা সিগারেট ধরিয়ে ইজি চেয়ারে বসল। স্মৃতির দিকে পিছু ফিরতে গিয়ে বিরক্ত হয়ে ঘুরল। জীবনে কতবার ভুল জায়গায় পা ফেলেও সামলে নিয়েছে সে, কিন্তু এই ভুলটা একেবারে অন্য ধরনের, খুবই অপমানজনক। ডোরবেল বাজল। আবার পুলিশ নাকি? বিরক্ত হয়ে শান্তশীল দরজায় গেল। আই হলে দেখল সিকিউরিটি অফিসার রণধীর সিং দাঁড়িয়ে আছেন। তার পাশে লম্বা চওড়া এক বৃদ্ধ, ফাদার ক্রিসমাস ধরনের চেহারা, বিদেশি বলে মনে হলো। কি ব্যাপার? শান্তশীল দরজা খুলে বলল, বলুন মিস্টার সিংহ। স্যার, ইনি আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে চান। আপনাকে বিরক্ত করায় আমি দুঃখিত, কিন্তু আমি নিরুপায়। বাই দ্য ওয়ে, ইনি কর্নেল নীলাদ্রি সরকার, আমার সুপরিচিত। আসুন। কর্নেল ভেতরে ঢুকলেন। রণধীর বললেন, কর্নেল সাহেব, আমি কাছাকাছি আছি, আপনার জন্য ওয়েট করছি। রণধীর স্যালিউট ঠুকে চলে গেলেন। শান্তশীল দরজা বন্ধ করে একটা চেয়ার দেখিয়ে দিল কর্নেলকে। নিজে বসলো ইজি চেয়ার। কর্নেল ঘরের ভেতর চোখ বুলিয়ে নিয়ে বসলেন, তারপর বললেন, আপনাকে এখন বিরক্ত করার ইচ্ছে ছিল না, কিন্তু এসব ক্ষেত্রে বুঝতেই পারছেন প্রতিটা মুহূর্তই মূল্যবান। আপনি বাঙালি? কর্নেল পকেট থেকে নেম কার্ড বের করে দিলেন। শান্তশীল কার্ডটা পড়ে বলল, আপনি একজন রিটায়ার্ড কর্নেল। তলায় ছাপানো আছে নেচারিস্ট। তো আমার কাছে কি? আমি নেচার টেচার ওসব বুঝি না, আমি নেচার লাভার নই। যাই হোক, বলুন কি বলবেন। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কি বিষয়ে বলুন তো? না না না, নেচারের বিষয় নয়, আপনার স্ত্রীর শোচনীয় হত্যাকাণ্ড। তা নিয়ে আপনার মাথা ব্যথা কেন জানতে পারি কি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী মিস্টার দাশগুপ্ত। ওটা কিন্তু আমার প্রশ্নের জবাব নয়। আমার স্ত্রীর ব্যাপারটা পুলিশ দেখছে, আপনি কেন এতে নাক গলাতে চান? সরি। 7ই মার্চ হোটেল কন্টিনেন্টালে আপনার কোম্পানি একটা পার্টির আয়োজন করেছিল, যেখানে আপনি সস্ত্রৈক উপস্থিত ছিলেন। সো হোয়াট? সেই পার্টিতে হংকংয়ের এক বড় ব্যবসায়ী রঙ্গনাথনের সঙ্গে আপনার আলাপ হয়েছিল। হয়ে থাকতে পারে, নামটা চেনা মনে হচ্ছে, কিন্তু এই প্রশ্ন কেন? কর্নেল চুরুট কেস থেকে একটা চুরুট বের করে ধরালেন, তারপর একরাশ ধোঁয়ার মধ্যে বললেন, আপনি কি চান না আপনার স্ত্রীর কিলার ধরা পড়ুক? সে তো ধরা পড়েছে, কট উইথ দ্য মার্ডার ওয়েপন। হ্যাঁ, চন্দ্রনাথ দেববর্মনের একটা .22 ক্যালিবারের রিভলভার পাওয়া গেছে। লাইসেন্সড আর্ম, 1 রাউন্ড ফায়ার করেছিল সে, তাও সত্য। কিন্তু মিস্টার দাশগুপ্ত, মর্গের রিপোর্টে দেখা যাচ্ছে আপনার স্ত্রীর মাথার ভেতর যে গুলিটা আটকে ছিল
তা .38 ক্যালিবারের রিভলভার থেকে ছোঁড়া 303 বুলেট। মর্গের রিপোর্টের কথা এখনো আমি জানি না, বাট নাও আই মাস্ট আস্ক ইউ দ্য কোয়েশ্চেন, হু আর ইউ? সেটা ডিসিডিডি অরিজিৎ লাহিড়ির কাছ থেকে জেনে নেবেন, তবে এটুকু বলতে পারি আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন, আমি আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না। এবার আমাকে শুধু এটুকু বলুন, 7ই মার্চ রাত্রে হোটেল কন্টিনেন্টালের পার্টিতে রঙ্গনাথন এবং আপনার স্ত্রীকে কি একান্তে কথা বলতে দেখেছিলেন? স্মরণ করার চেষ্টা করুন প্লিজ। মৌ মানে আমার স্ত্রী টেলিসিরিয়ালে হিরোইন হিসেবে নাম করেছিল। সেই পার্টিতে শি ওয়াজ ন্যাচারালি অ্যান অ্যাট্রাকটিভ ফিগার। অনেকেই তার অটোগ্রাফার ছবি নিচ্ছিল। আর রঙ্গনাথন, হ্যাঁ, তিনিও মৌয়ের সঙ্গে কথা বলছিলেন, পার্টিতে যেভাবে পরস্পর কথা বলে সেইভাবে। আচ্ছা মিস্টার দাশগুপ্ত, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলুন। পার্টি শেষ হওয়ার পর আপনার স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? শি ওয়াজ টায়ার্ড। ফেরার পথে বলেছিল এসব ন্যাস্টি ভিড় তার ভালো লাগে না, আর সে কোনো পার্টিতে যাবে না। আমি জানতাম তার অভিনয় জীবন যে কোনো কারণেই হোক আর ভালো লাগছিল না। বোম্বের হিন্দি ফিল্মওয়ালাদের অনেক বড় অফার সে প্রত্যাখ্যান করেছিল। আপনার সঙ্গে কোথায় কখন প্রথম মধুমিতা দেবীর আলাপ হয়? আমার কোম্পানির স্টাফ রিক্রিয়েশন ক্লাব একটা নাটক করেছিল লাস্ট অক্টোবরে। তারিখটা ঠিক না মনে নেই। ক্লাবের নাটকে হিরোইনের রোলে মৌকে ওরা হায়ার করে এনেছিল। নাটকের আগে একটা ওই ছোট্ট অনুষ্ঠান মতো হয়, আমি ছিলাম চিফ গেস্ট। ওদের অনুরোধে আমাকে নাটকের শেষ অবধি থাকতে হয়েছিল। আপনি মধুমিতা দেবীর অভিনয় দেখে নিশ্চয় মুগ্ধ হয়েছিলেন? না, অস্বীকার করছি না। গ্রিন রুমে গিয়ে ওর সঙ্গে আলাপ করি, তাকে আমার নেম কার্ডও দিয়েছিলাম। শুভ্রাংশু সোমকেও তো আপনি চেনেন? হ্যাঁ, নাইস চ্যাপ। আপনি ওকে চেনেন নাকি? বাই এনি চান্স শুভ্রাংশু কি মধুমিতা দেবীকে সঙ্গে নিয়ে আপনার কাছে এসেছিলেন কোনোদিন? আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এ কথা জানতে চাইছেন। প্লিজ আনসার দিস কোয়েশ্চন। ইজ ইট ইম্পর্ট্যান্ট ইন দিস কেস? মেবি। আমরা অনেক সময় জানি না যে আমরা কি জানি। শুভ্রাংশু কি একটা গ্রুপ থিয়েটারেও অভিনয় করে, সেই দলে মৌও অভিনয় করতো এক সময়। সো মাচ আই নো। শুভ্রাংশু বলেছিল অবশ্য। তো হ্যাঁ, ইউ আর রাইট। শুভ্রাংশু মৌকে সঙ্গে নিয়ে ওদের দলের সুভেনিরের বিজ্ঞাপনের জন্য বারদুইয়ে এসেছিল। এটা হতেই পারে সে মৌ সম্পর্কে আমার দুর্বলতার টের পেয়েছিল। আমাকে এক্সপ্লয়েট করার উদ্দেশ্য থাকতেই পারে, কিন্তু আমি কোম্পানির ইন্টারেস্ট দেখি। বিজ্ঞাপন দেওয়া যেতেই পারে, তবে কোনো এমপ্লয়ির এফিসিয়েন্সি আমার কাছে একমাত্র বিবেচ্য। এনিওয়ে, ওদের সুভেনিরে আমার কোম্পানির ফুল পেজ বিজ্ঞাপনের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। চন্দ্রনাথ দেববর্মনের সঙ্গে আপনার পরিচয় আছে? না, সেরকম পরিচয় নেই। ওই মর্নিংয়ে ওকে জগিং করতে দেখেছি। এক সময় আমারও অভ্যেস ছিল। ডিলাক্স মার্কেটিং রিসার্চ ব্যুরোর সঙ্গে আপনার কোম্পানির কোনো যোগাযোগ আছে? ডিলাক্স মার্কেটিং রিসার্চ ব্যুরো? না, এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। তবে আমাদের নিজস্ব মার্কেটিং রিসার্চ সেকশন আছে, তারা অনেক ক্ষেত্রে বাইরেকার হেল্প নেয়। খোঁজ নেব না হয়। কেন বলুন তো? আচ্ছা মিস্টার দাশগুপ্ত, আপনার স্ত্রীর তো পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকার কথা। এটা কি একটা প্রশ্ন হলো কর্নেল সরকার? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস্টার দাশগুপ্ত। তার মানে আপনি আপনার স্ত্রীর শোচনীয় মৃত্যুর পর নিশ্চয় তার ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র দেখেছেন। কিছু সন্দেহজনক লেনদেন ওতে লক্ষ্য করেছেন কিনা সেটাই আমার জিজ্ঞাসা। মৌ টেলিসিরিয়ালে এবং ছোটখাটো অনেক ফিল্ম থেকে তত বেশি টাকা পায়নি, কিন্তু ওর কাঁধে একটা বোঝা ছিল।
বহরমপুরে ওর বাবা মা থাকেন, 2 ভাই আর 1 বোনও থাকে। আমার শ্বশুর মশাই রিটায়ার করে ওখানেই বাড়ি করেছেন, আমি কখনো যাইনি সেখানে। আজ দুজনে যাওয়ার কথা ছিল অবশ্য। শ্বশুর মশাই অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, মোয়ের অ্যাকাউন্ট দেখেছি আমি। গত 2-3 মাসে কি মধুমিতা মোটা অঙ্কের টাকা ড্র করেছিলেন? মোটা অঙ্ক মানে 2 বার 10,000 টাকা তুলেছিল, ফেব্রুয়ারি আর এই মাসে। এটা খুব স্বাভাবিক। আসলে শ্বশুরমশাই গত মাস থেকে অসুস্থ, আপনাকে তো আগেই বললাম। এখন এক্স্যাক্ট ব্যালেন্স কি 50,000-এর ওপর না নিচে? দিস ইজ টু মাচ, টু মাচ। পুলিশও আমাকে এত প্রশ্ন করেনি। দে নো মাই সোশ্যাল স্টেটাস, মাই পজিশন, অ্যান্ড ইউ আর আস্কিং মি দিস ননসেন্স কোয়েশ্চেন্স। কি আপনি তাও এক্সপ্লেন করছেন না? আপনি কি ব্ল্যাকমেল করতে এসেছেন আমাকে? হ্যাঁ, ব্ল্যাকমেল ইজ দ্য রাইট ওয়ার্ড মিস্টার দাশগুপ্ত। আপনার স্ত্রীকে কেউ ব্ল্যাকমেল করছিল। শান্তশীলের চোখে এক মুহূর্ত চমক ঝিলিক দিল। তারপর শান্তভাবে সে বলল, প্লিজ এক্সপ্লেন ইট, ইফ সো মাচ ইউ নো। আমার ধারণা আপনার স্ত্রীর ব্যাংক ব্যালেন্স 50,000-এর অনেক নিচে। 36 মতো। কিন্তু কে মৌকে ব্ল্যাকমেল করছিল? কেন করছিল? করলে আমাকে সে গোপনই বা করবে কেন? আমার ক্ষমতা তো সে জানত। হ্যাঁ হ্যাঁ, তার অতীত জীবনে স্ক্যান্ডালাস কিছু থাকতেই পারে। আমি জানি যে অভিনেত্রীদের অনেকের জীবনে কি সব ঘটে থাকে। মৌ ভালোই বুঝতো আমি তার আগের জীবন নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নই। আই অ্যাম আ মডার্ন ম্যান অ্যান্ড শি নিউ ইট ওয়েল। মিস্টার দাশগুপ্ত, তবু আপনি একজন পুরুষ মানুষ। ওয়েস্টেও চূড়ান্ত মডার্ন হয়ে ওঠা কোনো পুরুষ মানুষ তার স্ত্রীকে নিয়ে তোলা ব্লু ফিল্ম বরদাস্ত করতে পারে না, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। আর আপনি আফটার অল ভারতীয়। ব্লু কি বললেন? ব্লু ফিল্ম বললেন? হ্যাঁ, ব্লু ফিল্ম। ইউ মিন মৌকে নিয়ে তোলা ব্লু ফিল্ম? ধরুন তাই। সরি কর্নেল সরকার, আমি বিশ্বাস করি না, ক্ষমা করবেন। এসব উদ্ভট কথাবার্তা শোনার সময় আমার নেই। আমার হাতে জরুরি কাজ আছে, 1:30 বাজে অলরেডি। শান্তশীল উঠে দাঁড়ালো। কর্নেল অগত্যা উঠলেন। তারপর দেওয়ালে একটা জায়গা দেখিয়ে বললেন, ওখানে একটা বড় ছবি ছিল, সম্ভবত আপনার স্ত্রীর হতেই পারে। হ্যাঁ, ওই টেবিলে একটা ছিল, চিহ্ন লক্ষ্য করছি। স্ত্রীর স্মৃতি আপনার পক্ষে আপাতত অসহনীয় হতেই পারে, তবে শিগগিরই ভুলেও যাবেন। থ্যাঙ্কস, আর চলি। শান্তশীল নিষ্পলক তাকিয়ে শুনছিল। কর্নেল বেরিয়ে যাওয়ার পর এগিয়ে গিয়ে জোরে দরজা বন্ধ করল। সিকিউরিটি অফিসার রণধীর সিং একটা ফলে ভরা গুলমোহরের তলায় দাঁড়িয়েছিলেন। তার হাতে ওয়াকি টকি। কার সঙ্গে যেন ওয়াকি টকিতে কথা বলছিলেন। কর্নেলকে দেখে কথা বন্ধ করে স্যালিউট করলেন। তারপর কর্নেল কাছে গেলে আসতে বললেন, কথা হলো? স্ট্রং নার্ভের মানুষ, সত্যি ইয়াপ্পি। আর ওনার অ্যালিবাইও কিন্তু স্ট্রং। আপনি চিন্তা করুন স্যার, স্ত্রী অমন একটা সাংঘাতিক চিঠি লিখে গেছেন, অথচ উনি নিজে খোঁজ না নিতে গিয়ে আমাকে ফোন করলেন। পুলিশ যাই বলুক, আমার কিন্তু একটা খটকা লেগে আছে। আচ্ছা, ওই চিঠিটা সম্পর্কে কি বললেন উনি? ওটার কথা তুলিনি বলে কর্নেল চারিদিকটা দেখে নিলেন। ই ব্লক কোনটা? ওই তো বি ব্লকের পেছনে, ওর পাশে একটা ছোট্ট পুকুর আছে। আসলে একসময় এই পুরো 3 একর জলা ছিল, সেটা ভরাট করে এই হাউজিং কমপ্লেক্স করা হয়েছিল।
পুকুরটা এখন তারই চিহ্ন। চলুন স্পটটা একটু দেখে যাই। এ এবং বি ব্লকের মাঝখানে একটা সংকীর্ণ রাস্তা, দুধারে কেয়ারি করা গুল্মলতা। রাস্তাটা গিয়ে বেঁকেছে একটা 5 তলা বাড়ির সামনে, সুদৃশ্য একালীন স্থাপত্য। তবে অন্য ব্লকের বাড়িগুলোর চেয়ে এটা একটু ছোট। বোঝা যায় পুকুরটা টিকিয়ে রাখার প্ল্যান বাড়িটাকে ছোট করেছে। দুজন সিকিউরিটি গার্ড উর্দি পরে ঘাসে বসেছিল, উঠে দাঁড়িয়ে সালাম দিল। একটা বিরাট নাগকেশরের গাছ ছায়া ফেলেছে সামনের লনে। এটা শেষ প্রান্ত? হ্যাঁ স্যার, এই ওই যে দেখুন বাউন্ডারি ওয়াল। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে আসা যায় না, দেওয়াল যথেষ্ট উঁচু এদিকটাতে। দেওয়ালের ওপারে কি আছে? মাছের ভেড়ি। কাজেই খুনি বাইরের লোক হতেই পারে না স্যার। আপনাকে আমি আগেই বলেছি না, রাত 9টার পর সিকিউরিটি চেকিং ছাড়া আর কেউ এই সানশাইনে ঢুকতেই পারে না। আসুন, এদিকে আসুন। বাড়ির নিচের তলায় গাড়ির গ্যারাজ এবং পার্কিংয়ের ব্যবস্থা। একপাশে দুটো লিফট। লিফটের সামনে দাঁড়িয়ে কর্নেল চারিদিকে দেখছিলেন। মাত্র দুটো গাড়ি, তেরপোলের কাভারে একটা গাড়ি ঢাকা, অন্যটার গায়ে হেলান দিয়ে উর্দি পড়া ড্রাইভার দাঁড়িয়ে আছে। সে আপন মনে খৈনি ডলছিল। 2 নম্বর লিফটটা সারাতে আগামীকাল লোক আসবে। আজকেই এসেছিল, কিন্তু পুলিশ তো ওদের কাজ করতে দিল না। 1 নম্বর লিফট ওপরে 3 তলায় আছে, কারণ 2 নম্বরে লাল আলো। কর্নেল বোতাম টিপলেন, লিফট নেমে এলো। রণধীর আবার বললেন, একটুখানি রক্ত ছিল, ধুয়ে ফেলা হয়েছে। মিসেস দাশগুপ্তর মাথার ডান দিকে গুলি করা হয়েছিল, আর ওই লিফটের বাঁ কোনায় কাত হয়ে বডিটা ছিল। 2nd ফ্লোর। কর্নেল মাথা দোলালেন। 3 তলা লিফট থেকে বেরিয়েই কর্নেল লিফটের দিকে তাকালেন। সেই সময় উল্টো দিকের ঘরে কুকুরের গর্জন শোনা গেল। দরজা বন্ধ হয়ে গেল। কর্নেল বাইনোকুলারে খুঁটিয়ে লিফটের ওপরটা, 2 পাশ এবং নিচের অংশ লক্ষ্য করলেন। তারপর বাঁদিকে সিঁড়ির কাছে গেলেন। দেওয়ালে চৌকো সিমেন্টের ঝারোখা, ফাঁক দিয়ে বিশাল ভেড়ি চোখে পড়ে। ঝারোখার একটা ফাঁকে ইঞ্চিটাক জায়গা খসে গেছে। কর্নেল 3 ধাপ নেমে সেখানটা ছুঁলেন। না না, মিস্টার দেববর্মন সত্যিই 1 রাউন্ড ফায়ার করেছিলেন। তার ফায়ার আর্মসের গুলি এখান থেকে বেরিয়ে জলে ঝাঁপ দিয়েছে। তার মানে খুনিকে কিন্তু তিনি সত্যিই সিঁড়ি দিয়ে পালাতে দেখেছিলেন। কিন্তু 10 নম্বরের আগারওয়ালজি কোনো গুলির শব্দ শোনেননি, কুকুরের গর্জন। তাছাড়া তার মন ছিল কুকুরের দিকে। ওই তো শুনছেন? আমার মতে কুকুরটার স্বাস্থ্য পরীক্ষা করানো দরকার। ভদ্রলোককে বলবেন। আচ্ছা, বলবো। আগারওয়ালজির কিসের কারবার জানেন? ল্যাক এক্সপোর্ট করেন বলে শুনেছি। আপনি ও স্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলে। কুকুরটা বড্ড বাজে, নিশ্চয়ই কোনো অসুখে ভুগছে। আর কুকুর সম্পর্কে আমার একটা অ্যালার্জি আছে। আমি কিন্তু ডগ লাভার সোসাইটির মেম্বার স্যার। কর্নেল সিঁড়ি থেকে উঠে করিডোর ধরে এগিয়ে গেলেন। করিডোর বাঁক নিয়ে শেষ হয়েছে 13 নম্বর অ্যাপার্টমেন্টের সামনে। নেম প্লেটে লেখা আছে CN দেববর্মন। বাঁ দিকেরটায় লেখা মিসেস আর খুরশিদ, ডান দিকেরটায় প্রফেসর SK রায় MA PhD। লকে একটা কালো প্লেট ঝোলানো, তাতে লেখা আছে প্লিজ ডোন্ট ডিস্টার্ব। কর্নেল ভাবছিলেন চন্দ্রনাথ দেববর্মনের স্টেটমেন্টের কথা। অরিজিৎ লাহিড়ির মুখে সেটা শুনেছেন, মিলে যাচ্ছে। চন্দ্রনাথ মিথ্যে কিছু বলেননি। কিন্তু মৌ কেন তাকে টেলিফোন করেছিল এবং কেনই বা ছুটে এসেছিল প্রচণ্ড ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে, এই জ্বরটা ছাড়ানো যাচ্ছে না। চন্দ্রনাথ তাকে নাকি চিনতেনই না, বলেছেন দেখে থাকতে পারি, আলাপ ছিল না। রণধীর বললেন, পুলিশ মিস্টার দেববর্মনের ঘর সিল করে দিয়ে গেছে। সে তো দেখতেই পাচ্ছি।
তো এই প্রফেসর ভদ্রলোকের বয়স কত আনুমানিক? ওকে আমি খুব কমই দেখেছি, বয়স ধরুন এই 30 থেকে 32-এর মধ্যে হবে। খুব দাম্ভিক টাইপের লোক। একা থাকেন? না স্যার, ওনার স্ত্রী সানশাইন কালচারাল কমিটির সেক্রেটারি। ওই নাচ গান নাটক এইসব নিয়েই থাকেন। এ ব্লকে কালচারাল কমিটির অফিস। এখন তো ঘরেই থাকার কথা। আপনি আলাপ করবেন? কর্নেল কালো প্লেটটার দিকে আঙুল তুলে সকৌতুকে চাপা স্বরে বললেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। এই সময় বাঁদিকে মিসেস খুরশিদের ঘর থেকে জিন্স ব্যাগি শার্ট পরা এক তরুণ বেরোল। হঠাৎ দেখলে সাহেব মনে হয়। সে কর্নেলের দিকে একবার তাকিয়ে নিয়ে রণধীরকে বলল, হাই সিনহা। হাই কুমড়ো। মাই গ্র্যান্ডমা ইজ ওয়েট। Oh, naughty boy. She's an honorable lady, mind that. Man, you are killing lovely girls. What's her name? I think she was a film star. Is it? Okay. Bye. সে চলে গেল শীষ দিতে দিতে। রণধীর বিকৃত মুখে বললেন, Dirty generation. মিসেস খুরশিদ পার্সি মহিলা? হ্যাঁ স্যার, বড় ব্যবসা আছে, ছেলেরা চালায়। বৃদ্ধা মাকে এখানে রেখেছে। একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা ওনার দেখাশোনা করেন। কর্নেল ঘুরে হাঁটতে হাঁটতে বললেন, আশ্চর্য তো। কি স্যার? কলকাতার পার্সিরা নিজস্ব এরিয়া গড়ে নিয়েই বাস করেন, তাদের নিজস্ব একটা সোসাইটি আছে, অথচ এখানে এই বৃদ্ধা মহিলাকে নির্বাসনের মতো রাখা হয়েছে। কেন? উনি চলাফেরা করতে পারেন? উনি তো হুইল চেয়ারেই চলাফেরা করেন, পায়ের অসুখ আছে তো। আমরা এবার সিঁড়ি দিয়ে নেমে যাব। ওকে স্যার। সিঁড়িতে নামতে নামতে কর্নেল বললেন, সিঁড়িটা ধোয়া হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, তবে গত রাতে আমি নিজে থরো চেক করেছি, পুলিশও করেছে। সিঁড়িতে তেমন কিছু পাওয়া যায়নি, নাথিং। ফার্স্ট ফ্লোরটা একটু দেখতে চাই। এই ফ্লোরে কোনো অ্যাপার্টমেন্ট নেই। 9টা ঘর আর একটা কমন বাথরুম আছে, সার্ভেন্টস রুম। কোনোটাতে কারো ড্রাইভারও থাকে। আসলে এগুলো না অফিস হিসেবে ভাড়া দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু কর্পোরেশন তো হাউজিং এর প্ল্যানিং স্যাংশন করেছে, কাজেই। বুঝেছি। নিচে লনে পৌঁছে রণধীর বললেন, যদি কিছু মনে না করেন স্যার, আমার কোয়ার্টারে আপনি লাঞ্চ সেরে নিলে আমার খুব ভালো লাগবে। থ্যাঙ্কস, আরেকদিন হবে। আর চলি। গেটের দিকে হাঁটতে হাঁটতে রণধীর বললেন, স্যার আমাকে একটু মনে রাখবেন স্যার, আই এম নট ফিলিং ওয়েল হিয়ার। বুঝতে পারছি। রাতের ঘটনার পর সিকিউরিটি কঠোর করা হয়েছে। বড় রাস্তায় একটা পুলিশ ভ্যানও দাঁড়িয়ে আছে। কর্নেলকে খাতায় ফের নাম সই করে ডিপার্চার টাইম লিখে বেরোতে হলো। কয়েক পা এগিয়েই একটা ট্যাক্সি পেলেন। কোনো খালি ট্যাক্সি এ পর্যন্ত তাকে না করে না। এলিয়ট রোডে 3 তলায় নিজের অ্যাপার্টমেন্টে ফিরলে ষষ্ঠী বলল, ওই নালবাজারের নাইরি সাহেব ফোন করতে বলেছেন। করছি ফোন, তুই খাবার রেডি কর। হ্যাঁ, নতুন কিছু ঘটেছে? রঙ্গনাথনকে ট্রেস করেছি। কোথায়? হোটেল কন্টিনেন্টালে, তবে নজর রাখা হয়েছে মাত্র। কত নম্বরে? সুইট নাম্বার 127, 6th ফ্লোরে। আমি বলি কি, প্রথমে আপনি গিয়ে কথা বলুন। ঠিক আছে। শোনো, সানশাইনে গিয়েছিলাম, এখনই ফিরছি। খবর পেয়েছি? কিছু পেলেন নাকি? না না। ও, ওল্ড বস। আদের কার্ড এখন শো করবেন না জানি। ওকে। আমি ক্ষুধার্ত ডার্লিং। সরি, ছাড়লাম। খাওয়ার পর কর্নেল চুরুট ধরিয়ে ড্রয়িং রুমে ইজি চেয়ারে হেলান দিলেন। শান্তশীলকে জিজ্ঞেস করা উচিত ছিল কেন সে অমন সাংঘাতিক চিঠি পেয়েও নিজে ছুটে যায়নি ই ব্লকে এবং সিকিউরিটি অফিসারকে বলেছিল খোঁজ নিতে। সন্দেহের তালিকায় এখন সে 1 নম্বরে উঠে এলো।
চিঠিটা পাওয়ার পর ছুটে গিয়ে বউকে গুলি করে ভালো মানুষ সেজে সে সিকিউরিটিতে ফোন করে থাকবে। তবে কোনো লাইসেন্স টার্মস নেই তা ঠিক, কিন্তু তার বউ প্রাক্তন ফিল্ম স্টার, চরিত্র সম্পর্কে সন্দেহ থাকতেই পারে। মেল শভিনিস্ট টাইপের ইয়াপি, সুন্দরী মেয়েদের সে ক্যারিয়ারের অংশ হিসেবেই করায়ত্ত করতে পারে এবং গণ্য করতে পারে এও অর্জিত সম্পদ বলে। তার ড্রাইভার আকরাম বলেছে সকালে সাহেব মেম সাহেবের বহরমপুরে যাওয়ার কথা ছিল। এটা অবশ্য শান্তশীলের একটা চাল হতেও পারে। ভুবনেশ্বরে বসেই বউকে কোনো ছলে খুন করার প্ল্যান চোখে থাকতেও পারে সে। শুধু ওই চিঠিটা, কিন্তু হঠাৎ চিঠিটা শান্তশীলকে খুন করার দৈবাত সুযোগ দেয়নি তো। মার্ডার ওয়েপন পাঁচিলের পেছনে ছুঁড়ে ফেললেই ভেড়ি রগার জলে তলিয়ে যাবে। কর্নেল চোখ বুজে টাকে হাত বোলাচ্ছিলেন, একসময় চোখ খুললেন। না, ইয়াপিরা খুন খারাপির পথে কদাচ হাঁটে না। এ যুগের এক প্রজন্মের এই বিচিত্র মানসিকতা, তা শুধু পেশাগত দক্ষতাকেই উচ্চাকাঙ্ক্ষার অবলম্বন গণ্য করে। পেশাগত দক্ষতাই তার মূলধন। আগের দিনের নিষ্ঠাবান কারিগরদের মতো সে ক্রমাগত কুশলী হতে চায়। শান্তশীল বলেছিল ভুবনেশ্বরের রিপোর্ট তৈরি করতে ব্যস্ত সে। এটাই প্রকৃত ইয়াপির চরিত্র লক্ষণ। না, কর্নেলের চোখে এ যাবৎকাল দেখা অতি ধূর্ত খুনির আদলেও মেলানো যায় না এক ইয়াপির মুখে। সন্দেহের তালিকা থেকে নেমে গেল শান্তশীল। এবার প্রশ্ন, চন্দ্রনাথ কি সত্যি কথা বলেছিলেন পুলিশকে? যাকে চেনেন না সে কেন তাকে বাঁচানোর জন্য অত ঝুঁকি নিয়ে তার কাছে ছুটে যাবে? চন্দ্রনাথের জামিন পেতে অসুবিধা হবে না, কোটিপতি লোক। তাছাড়া পাবলিক প্রসিকিউটর পুলিশের ইচ্ছের বিরুদ্ধে জামিনে আপত্তি করবেন না সম্ভবত। তিনি আপত্তি না করলে ম্যাজিস্ট্রেটেরও আপত্তির কথা নয়। চন্দ্রনাথ শিগগির জামিন পেলেই ভালো হয়। তার সঙ্গে কথা বললে কোনো সূত্র মিলতেও পারে। তার আগে কর্নেল টেলিফোন তুলে হোটেল কন্টিনেন্টাল ডায়াল করলেন। মহিলা রিসেপশনিস্টের মিষ্টি গলা ভেসে এলো। কর্নেল বললেন, প্লিজ পুট মি টু সুইট নাম্বার 127। সরি স্যার, রিং হচ্ছে, কেউ ধরছেন না। হোটেল কন্টিনেন্টাল নতুন 5 তারা হোটেল। কর্নেল লাউঞ্জে ঢুকে দেখলেন ইতস্তত সাজিয়ে রাখা সুদৃশ্য আসনে নানা বয়সের পুরুষ এবং মহিলা বসে আছেন। তাদের মধ্যে সাদা পোশাকে পুলিশও থাকার কথা। পাশে কাঁচের দেওয়ালের ওধারে বার। রিসেপশন কাউন্টারে সাহেব মেম সাহেবদের দঙ্গলও ছিল। কর্নেল এগিয়ে এক মহিলা রিসেপশনিস্টকে বললেন, সুইট নাম্বার 127-এর মিস্টার রঙ্গনাথনের সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। জাস্ট আ মিনিট স্যার। বলে মহিলা পেছনে বোর্ড দেখে নিলেন, তারপর ফোন তুলে ডায়াল করলেন। একটু পরে বললেন, রিং হয়ে যাচ্ছে। উনি বেরিয়ে যাননি তো? না স্যার, বেরিয়ে গেলে কিবোর্ডে চাবি দেখতে পেতাম। কর্নেল ঘড়ি দেখে বললেন, উনি কি ডাইনিংয়ে থাকতে পারেন এখন? সম্ভবত না। 1 মিনিট প্লিজ। ফোনে কান রেখে তরুণী রিসেপশনিস্ট পাশের এক যুবককে বলল, সুজিত, মিস্টার রঙ্গনাথনের কি ঘরে লাঞ্চ পাঠানো হয় নাকি উনি ডাইনিংয়ে খেতে আসেন? আমি তো জানি উনি ডাইনিংয়ে খেতে আসেন না। তাছাড়া এখন 3:30 বাজে। যুবকটি কর্নেলের দিকে তাকিয়ে বলল, মিস্টার রঙ্গনাথন জানিয়েছিলেন লাঞ্চ পাঠাতে হবে না, কারণ ওনার শরীরটা নাকি ভালো নেই। কখন জানিয়েছিলেন? অনেকক্ষণ আগে। আপনি কি ওর পরিচিত? হ্যাঁ। বলে কর্নেল নিজের নেম কার্ড দিলেন। রিসেপশনিস্ট ফোন নামিয়ে রেখে অন্য কাজে মন দিল। যুবকটি বলল, মিস্টার রঙ্গনাথন মর্নিংয়ে বেরিয়েছিলেন, তারপর 11টা নাগাদ ফিরে আমাকে বলে যান শরীরটা খারাপ, কেউ যদি আসে তাহলে ওর ঘরে যেন পাঠিয়ে দিই। আপনি যেতে পারেন, 6th ফ্লোর 127। কর্নেল লিফটের দিকে এগিয়ে গেলেন। লিফটের সামনে ছোট লাইন ছিল।
লিফট ছিল 8th ফ্লোরে। এবার নামতে শুরু করেছে। কর্নেলের পেছনে একজন এসে দাঁড়ালো। কর্নেল ঘুরে দেখেই হাসলেন। ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর বিমল হাজরা। হাজরা খুব আস্তে বললেন, সামথিং ইজ রং স্যার। 6th ফ্লোরে লিফট থেকে বেরিয়ে হাজরা বললেন, 1 ঘন্টা আগে আমি মিট করতে চেয়েছিলাম। রিসেপশনিস্ট বলল রিং হচ্ছে, কিন্তু কেউ ফোন ধরছে না। আপনি না এলেও আমি এবার চেক করতাম। 127 নম্বর সুইটের দরজায় ল্যাচ কি সিস্টেম। হাজরা দরজায় নক করলেন, কোনো সাড়া এলো না। আবার কিছুক্ষণ নক করলেন, সাড়া এলো না। পশ্চিমী রীতি মেনে চলা হয়েছে সুইটে, কোনো ডোরবেল নেই। এই হোটেলে বিদেশিরাই এসে থাকেন, বেশিরভাগ লোক ব্যবসায়ী। কর্নেল বাধা দেওয়ার আগেই উত্তেজিত হাজরা ল্যাচ কিয়ের হাতল ঘোরালেন। দরজা খুলে গেল। তাহলে খোলাই ছিল দরজা। প্রথমে বসার ঘর, পেছনে কাশ্মীরি নকশাদার কাঠের পার্টিশন, তার ওধারে চওড়া বিশাল বেডরুম, জানলার দিকে ভারী পর্দা, মেঝে পা দেবে যাওয়া কার্পেট, ইজি চেয়ার, কোনায় একটা বড় টিভি। বিছানার ওধারে মেঝে রক্তিম কার্পেটের ওপর কাত হয়ে পড়ে আছে মধ্যবয়সী বেঁটে একটা লোক। পরনে টাই, স্যুট, পায়ে জুতো। শ্যামবর্ণ লোকটার মুখে পুরো গোঁপ আছে, তার ঝাঁকড়া চুল রক্তে লাল। কর্নেল ঝুঁকে দেখে নিয়ে বললেন, মনে হচ্ছে মাথার ডান দিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছে মিস্টার হাজরা। মাথা ঠান্ডা রাখুন। রিসেপশনের নম্বর ফোনের চার্টে পেয়ে যাবেন। নিজের পরিচয় দিয়ে ম্যানেজারকে আসতে বলুন। না, অন্য কোনো কথা নয়, শুধু বলুন এটা আর্জেন্ট। আজ আপনারা শুনলেন কর্নেল সিরিজের গল্প মৃতেরা কথা বলে না, প্রথম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই।